আসসালামু আলাইকুম। আমরা পড়ছি কারক। কারকের ক্ষেত্রে পর্ব ৩ আমরা আলোচনা করব এবং পর্ব ৩-এ কর্তৃকারকের বাকি অংশ আমরা উপস্থাপন করব। বাচ্য ও প্রকাশভঙ্গি অনুসারে কর্তা ৩ প্রকার, অর্থাৎ এর আগে যে আমরা 4টি ধরন পড়েছি সেটির সাথে কিন্তু এটি পার্থক্য রয়েছে। বাচ্য বা প্রকাশভঙ্গি, ভয়েস, ইংরেজিতে যেটি ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, ঠিক এরকম বাংলায় সেটিকে বলা হয় বাচ্য, স্পিচ। তাহলে এই যে বাচ্য, সেটির আলোকে আমরা কি দেখতে পাচ্ছি যে কিভাবে আমরা আসলে বাক্যটাকে প্রকাশ করে থাকি, সে তার উপর নির্ভর করে কিন্তু কর্তাটা এখানে পার্থক্যটা লক্ষণীয় হবে। কর্মবাচ্যের কর্তা, কর্মপদের প্রাধান্যসূচক বাক্যে কিরকম? কর্মবাচ্য কি? এখানে একটি বাক্য লিখেছি, অসম্পূর্ণ বাক্য, সেটি ড্যাশ দ্বারা চোর ধৃত হয়েছে। কি বা কে দ্বারা চোর ধৃত হয়েছে? যখন আমরা উত্তর পাচ্ছি পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে, ধৃত হয়েছে বা ধরা হয়েছে একটি কাজ। এবং এখানে আমরা খেয়াল করব যে প্যাসিভ ভয়েস যেরকম হয় যে কাজটি তার দ্বারা করা হয়েছে, তাহলে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। যখন আমরা বলছি তার দ্বারা, সেটিকে যখন অনুবাদ করছি তার দ্বারা কাজটি করা হয়েছে। ফেরদৌসী কর্তৃক শাহনামা রচিত হয়েছে। ঠিক এরকম পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে। কর্মবাচ্যের কর্তা, এখানে কর্মপদের প্রাধান্য রয়েছে। যেমন কর্মপদ আমরা কিভাবে পাবো? ক্রিয়াপদকে যখন আমরা প্রশ্ন করব যে কি বা কে, যেমন বাবা আমাকে একটি কলম দিলেন। কি দিলেন? কলম দিলেন। কে দিলেন? বাবা দিলেন। তাহলে চোর ধৃত হয়েছে মানে চোর ধরা পড়েছে। কি বা কে দ্বারা চোর ধৃত হয়েছে? এখানে আমরা পাচ্ছি পুলিশ। ফলে বাচ্য বা প্রকাশভঙ্গি অনুসারে কর্তা যে 3 প্রকার, এক্ষেত্রে প্রথমে এসেছে কর্মবাচ্যের কর্তা। তাহলে এখানে পাচ্ছি পুলিশ হচ্ছে এখানে কর্মপদ। কি দ্বারা? এরপর পাচ্ছি আমরা ভাববাচ্যের কর্তা, ক্রিয়ার প্রাধান্যসূচক বাক্যে। ভাববাচ্য তখনই হয় যখন ক্রিয়া প্রধান হয়, কর্তাও প্রধান হবে না, কর্ম প্রধান হবে না। কিরকম? যে আমার যাওয়া হবে না, এখানে যাওয়াটাই কিন্তু প্রাধান্য লাভ করছে, যে যাওয়া হবে না। তাহলে একটি হচ্ছে সরাসরি বক্তব্য কর্তৃ সম্বন্ধে, আরেকটি হচ্ছে কর্ম সম্বন্ধে সরাসরি বক্তব্য, আরেকটি হচ্ছে এখানে ক্রিয়ার মুখ্য বা প্রধান হিসেবে কাজ করার বিষয়টি যখন উপস্থাপিত হচ্ছে সেটি হচ্ছে ভাববাচ্যের কর্তা। তার মানে ক্রিয়াকে প্রাধান্য এখানে দেওয়া হচ্ছে। কর্তৃকর্মবাচ্যের কর্তা, এখানে কর্মবাচ্যের কর্তা বলতে কি বোঝানো হচ্ছে? কর্তৃকর্মবাচ্যের কর্তা বলতে কর্মপদই এখানে কর্তৃত্ব স্থানীয়, অর্থাৎ কর্তৃস্থানীয়। কর্ম নিজেই যেন কর্তা হয়ে উঠছে। কিরকম? আমরা উদাহরণ দেখলে বুঝবো যে লেখে ভালো, কলমটা লেখে ভালো। তাহলে কি লেখে ভালো বা কে লেখে ভালো? ক্রিয়াকে প্রশ্ন করছি। কলমটা লেখে ভালো। কর্মপদ কখন পাওয়া যায়? ক্রিয়াকে যখন প্রশ্ন করছি যে কি বা কাকে দ্বারা, তখন কিন্তু আমরা কর্মপদ পেয়ে থাকি। ফলে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কর্ম নিজেই কিন্তু এখানে কর্তৃ হয়ে উঠছে। কলমটা লেখে ভালো, এখানে যদি বলতাম লিমন লেখে ভালো, আলামিন লেখে ভালো, তাহলে কি এটি কর্তৃ হতো না? কর্তৃর কারকের মতো কাজ করতো না?
কাজেই যখন ক্রিয়াকে প্রশ্ন করে একটি কর্ম পাচ্ছি, কর্ম যদি নিজেই কর্তৃর প্রভাব বা ভূমিকা পালন করে, তখন সেটিকে আমরা বলবো কর্ম কর্তৃবাচ্যের কর্তা, যেখানে কর্মপদই কর্তৃ স্থানীয়। তাহলে এখানে কলমটা কর্মপদ হিসেবে কাজ করছে। কর্তৃকারকে আমরা বিভিন্ন রকমের যে বিভক্তি রয়েছে সেই বিভক্তির প্রয়োগটা দেখতে পারি। সেটি কেমন? প্রথমা বা শূন্য বা অবিভক্তি। হামিদ বই পড়ে। কে বই পড়ে? হামিদ। হামিদের সাথে কোনো বিভক্তি নেই। লিমা বই পড়ে, শূন্য বিভক্তি। হামিদ, শূন্য বিভক্তি। শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন। শিক্ষক, এর সাথে কিন্তু কোনো বিভক্তি নেই। আমি আগামীকাল যশোর যাব। তাহলে আমি, এই যে বলছি, এর সাথে কিন্তু কোনো বিভক্তি নেই। তার মানে এই সবগুলোই হচ্ছে কর্তৃকারক। আমির, লিমন, শিক্ষক, আমি। এরপর আমরা দেখব যে দ্বিতীয় বিভক্তি, কর্তৃকারকের দ্বিতীয় বিভক্তি। আমাকে যেতে হবে। কাকে যেতে হবে? আমাকে যেতে হবে। আবার যখন বলছি কাকে যেতে হবে, বশিরকে যেতে হবে। কর্তৃকারক পাওয়ার ক্ষেত্রে কিন্তু প্রশ্ন করতে হবে যে কাকে, কে। লিমা কাজটি করে। কে কাজটি করে? লিমা। তাহলে উত্তর পাচ্ছি এখানে কর্তৃকারক। কাকে যেতে হবে? বশিরকে যেতে হবে। লিমনকে খেতে হবে। কাকে খেতে হবে? লিমনকে খেতে হবে। এই যে এখানে কে রয়েছে, তিনটি বাক্যেই কে রয়েছে, তাই এটি দ্বিতীয় বিভক্তি। এরপর আমরা দেখব তৃতীয় বিভক্তির প্রয়োগ। কর্তৃকারকের তৃতীয় বিভক্তির প্রয়োগ কিরকম? ফেরদৌসি কর্তৃক শাহনামা রচিত হয়েছে। তাহলে এখানে ফেরদৌসি হচ্ছে কর্তৃকারক, আর এখানে কর্তৃকারকে তৃতীয় বিভক্তি। কারণ হচ্ছে তৃতীয় বিভক্তি বলতে আমরা জানি দ্বারা, দিয়া, কর্তৃক। ফলে ফেরদৌসি কর্তৃক শাহনামা রচিত হয়েছে যখন বলছি, তখন এই কর্তৃক থাকার কারণে এটিকে আমরা বলবো যে তৃতীয় বিভক্তি। আর যেহেতু ফেরদৌসি রয়েছে নাম, তাই এটি কিন্তু কর্তৃকারক হিসেবে কাজ করছে। কারণ আমরা প্রথম পর্বে দেখেছিলাম ক্রিয়ার সাথে সম্পর্ক কি, রচিত হয়েছে। তাহলে কে রচনা করেছে? এখানে ফেরদৌস। রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়েছে। রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়েছে। আমার যাওয়া হয়নি, যেটি হচ্ছে ষষ্ঠী। তাহলে তৃতীয়ার ক্ষেত্রে আমরা পাচ্ছি যে দ্বারা বা বিভক্তি, দ্বারা, দিয়া, কর্তৃক এগুলো থাকবে। ষষ্ঠী বা র বিভক্তি, যেমন আমার যাওয়া হয়নি, আমি, এর সাথে কিন্তু এখানে র আছে। শিমু যুগ র, শিমুর এখনো খাওয়া হয়নি। কার খাওয়া হয়নি? শিমুর। যেহেতু র রয়েছে তাই ষষ্ঠী বিভক্তি। এরপর আমরা দেখব যে সপ্তমী বিভক্তি। সপ্তমী বিভক্তিতে কি থাকে? এ, অ, তে থাকে। গায়ে মানে না, আপনি মোড়ল, অর্থাৎ নিজে নিজেই মাতবর বা নিজে নিজেই এখানে বস হওয়ার চেষ্টা। গ্রামের কেউ তাকে মানে না, কিন্তু নিজেই সে মোড়ল হয়ে বসে আছে। গা যুগ এ, গা এ। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। ছাগল যুগ এ, তার মানে এখানে পাচ্ছি এ। বাপে না জিজ্ঞাসে মায়ে না সন্তোষে, অর্থাৎ বাপেও জিজ্ঞেস করে না, আবার এখানে মায়ের কথা বলা হয়েছে যে এখানে এ রয়েছে। বাঘে মহিষে খানা এক ঘাটে খাবে না। এই যে বাঘ যুগ এ, মহিষ যুগ এ। তাহলে বাঘে মহিষে এক ঘাটে একসাথে বসে আসলে কখনো খাবার খায় না, বিপদে পড়লে খায়। ফলে এই যে এ বিভক্তি পাচ্ছি, এই সবগুলোই কিন্তু কর্তৃকারকের সাথে যুক্ত রয়েছে। ঠিক এইভাবে কিন্তু আমরা প্রশ্ন করে করে নির্ণয় করতে পারি যে কিভাবে আমরা কর্তৃকারক বের করব। তারপর কর্তৃকারকের ক্ষেত্রে যে সপ্তমী বিভক্তি, এর মধ্যে এ, এর পরে রয়েছে অ। এখানে আমরা পাচ্ছি যে ঘোড়ায় গাড়ি টানে। কে গাড়ি টানে? ঘোড়ায়। ঘোড়া যে গাড়ি টানছে, ঘোড়ার শব্দটির সাথে অন্তস্থ অ রয়েছে। অন্তস্থ অ হচ্ছে সপ্তমী বিভক্তি।
তারপর গরুতে দুধ দেয়। কে দুধ দেয়? গরুতে, মানে গরু দুধ দেয়। তাহলে গরুর সাথে তে যুক্ত হওয়ার কারণে কিন্তু এটি সপ্তমী বিভক্তি বোঝাচ্ছে। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে? বুলবুলি, এখানে বুলবুলি হচ্ছে কর্ত্রী, কর্তা, তার সাথে তে থাকার কারণে এখানে আমরা পাচ্ছি যে এটি সপ্তমী বিভক্তি। আশা করি আমরা বুঝতে পেরেছি এবং আজকের ক্লাসের মধ্য দিয়ে কিন্তু কর্তৃকারকের বিষয়টি সমাপ্ত হচ্ছে। ধন্যবাদ।